ওই যে আমরা একটা কথাই বলি যে ভিউ ব্যবসা চলছে আসলে। দেখেন আমি TikTok সাপোর্ট করি অফকোর্স, কারণ এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা একটা বিনোদনের জায়গা। অনেক বাচ্চারা আছে যে ওরা সুস্থ ধারা সংস্কৃতি থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। এখন আমি নিজে একটু কনফিউজড হয়ে থাকি যে কে ইনফ্লুয়েন্সার, কে হচ্ছে ব্লগার। টিভির সামনে বসে কিভাবে আমার নিউজের মাধ্যমে, আমার প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আমার অডিয়েন্সকে আকর্ষণ করব। আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে লন্ডনে, যেটার নাম হচ্ছে ইভেন্ট ব্রিটেন। তো আমার ইচ্ছা আছে যে আমি বাংলাদেশ লন্ডন মিলিয়ে কিছু করার। ওয়েলকাম টু আওয়ার শো বিনোদন প্লাস। আপনাদের সাথে আমি আছি হোস্ট রিক্তা ইসলাম, আর আমাদের গেস্ট আছেন জান্নাতুল ফেরদৌস তুলি আপু। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আপু, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জান্নাতুল ফেরদৌস তুলি। আমি আহ, বর্তমানে লন্ডনে আছি। আমি লন্ডনে এনটিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে আছি। আর এমনিতে হচ্ছে নিউজের পাশাপাশি দেখা যাচ্ছে আপনার প্রোগ্রাম প্রেজেন্টিং করে থাকি, স্টেজ শো করে থাকি, এবং আমার আরও একটা পরিচয় আছে। আমি আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে, আমি ওখানকার ডিরেক্টর। আচ্ছা আপু, তাহলে লন্ডন প্রবাসী। আচ্ছা, আপনি যখন দেশে ছিলেন তখন প্রোগ্রাম প্রেজেন্টার ছিলেন, আমি শুনেছি আর কি আপনার সম্পর্কে। তো তখনকার প্রোগ্রাম প্রেজেন্টেশন আর এখনকার প্রোগ্রাম প্রেজেন্টেশনের মধ্যে আপনার কাছে কি মনে হয়? কি পার্থক্য আসলে আপনার কাছে মনে হয়? আসলে আমার যাত্রাটা শুরু হয়েছিল 2017 দিকে। বিটিভিতে প্রথম আমি কাজ করি। ওই সময় আর এই সময় কিন্তু আসলে অনেক পার্থক্য চলে আসছে। আমরা বিগত বোধহয় ৪-৫ বছর যাবৎ খুব সাডেনলি যে একটা মানে ডিফারেন্সটা দেখি যে ওই সময়ে হচ্ছে একটা প্রোগ্রাম নিয়ে আমাদের অনেক স্টাডি করতে হতো। আমরা প্রোগ্রাম কিভাবে করব বা প্রোগ্রামের যে গেস্ট আসছে তাকে নিয়ে আমাদের লং টাইম একটা স্টাডি চলতো। দেন হচ্ছে স্ক্রিপ্টটা নিয়ে আমরা ভাবতাম। সবকিছু মিলে কিন্তু একটা অনেক সময় ব্যাপার আমি ছিল। একটু বলবো আপু, এখানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ ইন্টারভিউ নেয়ার থেকে ভাইরাল হওয়ার জন্য অনেক বেশি ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটা রাখে যে তাদের প্রোগ্রামটা যাতে ভাইরাল হয় বা উপস্থাপিকা যাতে ভাইরাল হয় বা যে গেস্ট আসে সে যাতে ভাইরাল হয়। সো এই ব্যাপারে আসলে ভাইরালের ব্যাপারে আপনি কি বলতে চান? এখন তো ওই যে আমরা একটা কথাই বলি যে ভিউ ব্যবসা চলছে আসলে। আর আপনি দেখেন যে আম, আমার সময় বা আমাদের সময় বা তারও আগের সময়গুলোতে হচ্ছে কিন্তু আলাদা ছিল, যে একজন নিউজ প্রেজেন্টার নিউজ পড়তো, প্রোগ্রাম প্রেজেন্টার প্রোগ্রাম করতো। আর এরকম ভাগ ভাগ ছিল, এবং আমরা যেটা দেখতাম যে তারা নিজেদের প্রফেশনেই থাকতো। কিন্তু এখনকার প্রেজেন্টার আমরা কিন্তু দেখছি যে একজন হচ্ছে লাইক মানে আমি সবাইকে রেসপেক্ট দিয়েই বলছি যে সে হয়তো কখনো ক্যামেরার সামনেই কাজ করেনি, বা আমরা হচ্ছে এখন যে সেলিব্রিটিগুলোর নাম যায় যে টিকটকার এই সেই, তাদেরকে নিয়ে এসে হচ্ছে এই হট সিটে বসানো হচ্ছে। কেন? যে তার প্রোফাইলে হয়তো বা ভিউ আছে বা তার হচ্ছে ফলোয়ার্স আছে, এটা দেখে কিন্তু আমি দেখছি অনেককে বসানো হচ্ছে। এবং অনেক বড় বড় হচ্ছে মাধ্যম মিডিয়া, তারা কিন্তু তাদেরকেও আমি এটা দেখে যাচ্ছি। এটা আসলে খুব হতাশাজনক, খুব কষ্টদায়ক, কারণ সবার জন্য সবকিছু না আসলে। আচ্ছা। এখানে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আসলে টিকটকার কথাটা যেহেতু ইউজ করলেন, তো আমিও আপনার সাথে একমত। আসলে টিকটকার আর সেলিব্রিটিদের মধ্যে একটা বিশাল পার্থক্য থাকে। এখন যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো পার্থক্য নেই। সবাই সেলিব্রিটি হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? বা আপনি টিকটক কি মানে সাপোর্ট করেন বা আপনার কি মতামত আসলে? আসলে কি দেখেন, আমি টিকটক সাপোর্ট করি অফকোর্স, কারণ এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা একটা বিনোদনের জায়গা। কিন্তু আমি সস্তা বিনোদনটাকে সাপোর্ট করি না। কারণ আপনি কি করছেন, আপনার অবস্থান কি, আপনি কি ধরনের বিনোদন দিচ্ছেন। এই যে নোংরামিটা যে আমরা দেখছি বর্তমানে, এই যে সস্তাটা যেটা দেখছি, এই জিনিসটা কিন্তু আসলে সুস্থ ধারার কোনো সংস্কৃতি না। এবং এই জিনিসটা আসলে যেটা হচ্ছে যে আমাদের সমাজে যে ব্যাপারটা, সেটা হচ্ছে কলুষিত করছে আমাদের বাচ্চারা যারা আছে এই প্রজন্মে, তারা কিন্তু এগুলাতে অ্যাফেক্টেড হচ্ছে। এবং যার কারণে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা আছে যে ওরা সুস্থ ধারার সংস্কৃতি থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। তো অফকোর্স এটা আমাদের জন্য হার্মফুল, আমি এটা মনে করে থাকি ব্যক্তিগতভাবে। বাংলাদেশের আপনি কারো টিকটক কি দেখা হয়? আমি আসলে একদমই দেখি না। আর দেখলে দেখা যাচ্ছে যে আপনার টিকটকের মধ্যে অনেক আছে ইনফরমেটিভ।
তো এগুলো দেখে থাকি। হ্যাঁ, আমি হয়তোবা কোনো একটা কান্ট্রি সম্পর্কে জানতে চাই। হয়তো অনেক ট্রাভেল ব্লগার আছে, টিকটকার আছে, তারা তাদের ব্লগিং এর কিছু অংশ টিকটকে দিচ্ছে, যেটাতে আমি হয়তো কিছু ইনফরমেশন পাচ্ছি। বাংলাদেশের ইনফ্লুয়েন্সার একটা গ্রুপ আছে যারা আসলে ভালো করছেন অনেকেই। আপনি কি বাংলাদেশের কোনো ইনফ্লুয়েন্সারকে চিনেন বা কাকে আপনার ভালো লাগে? কার কাজ মনে হচ্ছে যে না, যে সে আসলে ভালো করছে? আ আসলে এখানে যে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, এখন আমি নিজেই একটু কনফিউজড হয়ে থাকি যে কে ইনফ্লুয়েন্সার, কে হচ্ছে ব্লগার। ঠিক আছে? কারণ এখন হচ্ছে এই নামটা যে ইউজ করা হচ্ছে, ব্লগার, ইনফ্লুয়েন্সার, কিন্তু আমরা ইনফ্লুয়েন্সার কাকে চিনতাম? যারা মোটিভেশনাল হচ্ছে স্পিচ দিত, যাদের কথা শুনে আমরা উৎসাহিত হতাম, আমরা লাইফে চলার আছে কথাই তো যে ইনফ্লুয়েন্সার মিন্স আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে, মানে সে ইনফ্লুয়েন্স করবে, তার দ্বারা আপনার অনুপ্রাণিত না হলে তো আসলে ইনফ্লুয়েন্সার। বাট এখন সবাই নামের সামনে আসলে ইনফ্লুয়েন্সার অ্যাড যেহেতু এইজন্যই বলছি। করছে, সো আপনি যদি ওইভাবেও বলি যে ইউটিউবার, তাহলে ইউটিউবার আপনার আসলে কাকে ভালো লাগে? আমি যদি কয়েকজনের নাম বলি তাহলে আপনি বলতে পারবেন কিনা? আমাদের ইউটিউবার বেশ কয়েকজন খুব ভালো ছিল। সো তাওহিদ আফ্রিদি একজন, উনি খুব ভালো ছিলেন। বাট বর্তমানে উনার একটু পলিটিক্যাল সমস্যার মধ্যে উনি পড়ে গিয়েছেন। তো এরপরে আ উনার কাজ কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি উনার মানবিক কাজগুলো দেখতাম। কারণ আমি যখন লন্ডনে বসে, আমার মনে আছে যে লাস্ট টাইমে ২ বছর আগে বোধহয় একটা ফ্লাড হলো, বন্যা হলো। যেটা সিলেট অঞ্চল, দেন আপনার ভোলা, এই জায়গাগুলো খুব মানে খারাপ অবস্থায় চলে যায়। ওই সময় কিন্তু আসলে আমরা তাহিদ আফ্রিদি সহ অনেকেই দেখেছিলাম মানবতার ফেরিওয়ালা হিসেবে। তো আমি আসলে কারো নেগেটিভ জিনিসটাকে খুব একটা ধরতে চাই না। তো ওই কাজগুলো আমার ভালো লেগেছে, আমি দেখছি। এবং তাহিদ আফ্রিদিকে নিয়ে আমি নিজেও প্রোগ্রাম করেছি লন্ডনে বসে। ও আমার প্রোগ্রামে গেস্ট হয়ে আসছিল যখন সে লন্ডনে গিয়েছিল। আর ইউটিউবারের মধ্যে আমার যেমন ট্রাভেল ব্লগ আমাকে একটু আকর্ষণ করে, তার মধ্যে আছেন নাদিম ভাইয়া আছেন, সুমন ভাইয়া আছেন। নাদিম মানে নাদির অন দ্য নাদিম গো, অন গো, রাইট। সুমন ভাইয়া আছেন, উনি বোধহয় প্রিভিয়াস টাইমে হচ্ছে সাংবাদিক রিপোর্টার ছিলেন। ছিলেন, রাইট, সাংবাদিক ছিলেন। তো এগুলো দেখা হয় আসলে। আপু তো বর্তমানে হচ্ছে এনটিভিতে নিউজ প্রেজেন্টেশন করছেন লন্ডনে। আ বর্তমানে নিউজ প্রেজেন্টেশনেও কিন্তু একটা বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। আপনি কি এই পরিবর্তন সম্পর্কে কিছু বলতে পারেন? আমি একটু ক্লিয়ার করে দেই আপনাকে। যেমন একটা সময় যখন নিউজ যারা পড়তো, আমি নিজেও নিউজ প্রেজেন্টার ছিলাম। তো ওই সময় আমরা দেখতাম যে নিউজ প্রেজেন্টার মানেই হচ্ছে সোবার একটা ব্যাপার। সুন্দর করে শাড়ি পরবে, সুন্দর করে মেকআপ করবে। এভরিথিং ইজ সেটেল। এখন যেটা দেখা যাচ্ছে, মানুষ অনেক বড় গলার জামা পরছে। আ নিউজ প্রেজেন্টার অফ কোর্স অনেকেই এখন টিকটক করছে এবং বিভিন্ন ধরনের আ পরিবর্তন এসেছে আসলে নিউজ প্রেজেন্টেশনের মধ্যে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই ব্যাপারে আসলে বলতে গেলে শুরুতেই বলতে হয় যে খুব দুঃখজনক। কারণ হচ্ছে দেখেন, আমরা ছোটবেলা থেকে না টিভির সামনে বসে একটা মানুষকে দেখতাম যে সে নিউজ পড়ছে। আমরা কিন্তু আকর্ষিত হয়ে নিউজগুলো দেখতাম। কেন? তার পার্সোনালিটি, তার প্রেজেন্টেশন, তার ওয়েল গেটআপ, আপনি যেটা বলছিলেন। আমি সবসময় মনে করি যে একজন প্রেজেন্টার এবং হচ্ছে এয়ার হোস্টেস যারা থাকেন, তাদেরকে আমি পৃথিবীতে সবচেয়ে স্মার্ট বলে আমি মনে করে থাকি। কিন্তু বর্তমানে যে ধারাটা চলছে যে হ্যাঁ, গেটআপের ঠিক নেই, চুলগুলা একটু মেসি হয়ে আছে, বা এখন তো সেই শাড়ি ট্রেন্ড থেকেও কিন্তু অনেকে বের হয়ে আসছেন এবং দেখা যাচ্ছে অনেক হ্যাভি আমি যেটা জুয়েলারি ইউজ বলছিলাম সেটা করছেন। হচ্ছে আপু অনেকে এক্সপোজ করতে পছন্দ করছে। নিজেকে অনেক বেশি এক্সপোজিং করে ফেলছে। এই বিষয়টা সম্পর্কে একজন সংবাদ পাঠিকা কি এতটা এক্সপোজ করতে পারে নিজেকে? আসলে ওই যে ধরতে গেলে, বলতে গেলে যেটা, যে সবই হচ্ছে এখন ভিউ, ব্যবসা, কার কত ফলোয়ার্স, এই জিনিসগুলাই হচ্ছে সবার বোধহয় মাথায় ঢুকে গিয়েছে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি, যে আমি কি করে মানুষকে আকর্ষিত করব। বাট এইটা আমি চিন্তা করছি যে আমি টিভির সামনে বসে কিভাবে আমার নিউজের মাধ্যমে, আমার প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আমার অডিয়েন্সকে আকর্ষণ করব। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। এবং আমি অনেকেই দেখি যে নিউজে যাওয়ার আগে সবকিছু সেট রেডি হচ্ছে, উনি একটা কুইক একটা লাইভে চলে আসলেন। লাইভে এসে, ওকে, আমি নিউজ প্রেজেন্টার, আমি হয়তো বা আজকের টপিক নিয়ে বা হট যে টপিকগুলো থাকে, বা আপনার শিরোনাম যেগুলো, আমি 2 মিনিট হচ্ছে মানুষকে ধারণা দিতে পারি যে হ্যাঁ, আজকে দেশে এটা হয়েছে বা বিশ্বে এটা হয়েছে। এটা না করে কিন্তু আমি আমার পার্সোনাল কোনো কিছু নিয়ে বলে ফেলছি। তো এতে কি হচ্ছে যে এটা হয়তো হাতে গোনা, অল্প কিছু মানুষ করছেন, গুটি কয়েক, কিন্তু তাদের দ্বারা হচ্ছে
অনেককে এভাবে জাজ করা হচ্ছে, সাধারণ দর্শক যারা আছেন তারা কিন্তু আমাদেরকে সস্তা ভেবে নিচ্ছেন। লন্ডনে কি এরকম হচ্ছে আপনারা যখন কাজ করছেন, লন্ডনে কি আপনারা ওই ওয়েস্টার্ন পড়ছেন নিশ্চয়ই, বাট আপনাদের মধ্যে এখনো কি ওই বিষয়গুলো কি ঢুকে গিয়েছে কিনা যে ওনাদেরও কি এরকম আছে কিনা যে এক্সপোজিং হতে হবে বা আসলে যে বিষয়টা হচ্ছে, লন্ডনের জীবনটা হচ্ছে খুব ব্যস্ততার একটা জীবন। তো আমরা এখানে যেমন হচ্ছে খুব অনেক সময় পাচ্ছি নিজেকে গোছানোর, বা আমরা যারা প্রেজেন্টিং এ আছি প্রেজেন্টিং করছি, এটাই আমার ক্যারিয়ার। কিন্তু লন্ডনে কিন্তু এটা না। লন্ডনে দেখা যাচ্ছে আমি একটা জব করছি, জবের পাশাপাশি আমি একটু সময় পাচ্ছি, দৌড়িয়ে গিয়ে আমি নিউজে বসে যাচ্ছি। উম, ব্যাপারটা হচ্ছে এমন যে, আমার কথাই যদি আপনাকে আমি বলি যে, আমি প্রথমত হচ্ছে এই ভিউ ব্যবসা, টিকটক, এটা সেটা এগুলো একদম পছন্দ করি না। কারণ আমি আমার নিজে একটা ওন পার্সোনালিটি ক্যারি করি। আর নিউজের ব্যাপারে যদি আসা যায়, যে ওই সময়টুকু আমার থাকে না যে আমি নিউজের আগে পরে একটা ভিডিও করলাম, একটা কিছু বানালাম। কারণ হচ্ছে দেখেন, আমার একটা ছোট বেবি আছে, আমাকে অনেক কিছু মেনটেন করতে হয়। আমি বাসা থেকে রেডি হচ্ছি, কারণ ওখানে আমাদের জন্য যে আলাদা একটা মেকআপ ম্যান থাকবে, মেকআপ রুম থাকবে, এটাও নেই। কারণ ওখানে অনেক সীমাবদ্ধতা আছে। তো আমার আজকে ফর এক্সাম্পল আজকে আমার নিউজ আছে, হয়তো আমার নিউজ যাবে বিকেল ৫টায়। আমি কি করছি, আমি রেডি হয়ে গাড়িতে উঠে আমি যে নিউজ রেকর্ডার আছে বা প্রডিউসার আছে, আমি তাকে কল করলাম যে আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিতে। আমি আ গাড়িতে উঠে আপু তাহলে আপনার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই অশ্লীলতা থেকে আসলে বের হয়ে আসা, সেটা যেই ক্ষেত্রেই হোক অশ্লীলতা থেকে আসলে বের হয়ে আসা উচিত। এটা নিজের উপর ডিপেন্ড করে। আপনি নিজেকে কিভাবে হচ্ছে প্রেজেন্ট করছেন সবার সামনে, তাই না? কারণ এখনো কিন্তু অনেক, আমরা প্রত্যেকটা সেক্টরেই যদি বলি, আমরা শুধু নিউজ প্রেজেন্টিং না, অন্যান্য সেক্টর আর্টিস্টদের ক্ষেত্রেও যদি বলি যে, এখনো অনেকে আছেন যারা কিন্তু তাদের ওন জায়গাটা ক্যারি করছেন। তাদের যে নিজস্বতা, নিজস্ব জায়গাটা কিন্তু ধরে রেখেছেন। বাট কিছু আছেন যেটা দেখা যাচ্ছে যে ওনাদের আসলে কোথায় যে ফ্যাসিনেশন, ওনাদের নিজস্বতা কোথায়, এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না। আ আপু আমি যতটুকু শুনেছি অফ ক্যামেরাতে আপনি বাংলাদেশের চলচ্চিত্রের কিছু কাজ বা কিছু একটা করতে চাচ্ছেন আরকি। আমি আ সঠিক জানি না। দর্শক আপুই বলবে আসলে আপু কি ভাবছে বাংলাদেশের দর্শকদের জন্য। আপনি যদি একটু বলতেন আপু। আচ্ছা, আমি যখন শুরুতে আমার পরিচয় দিচ্ছিলাম, আমার আরো একটা পরিচয় দিয়েছিলাম যে, আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে লন্ডনে, যেটার নাম হচ্ছে ইভেন্ট ব্রিটেন। ইভেন্ট ব্রিটেন থেকে আমরা অনেক, অনেক, অনেক কনসার্ট করে করে থাকি, এবং আমরা হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাওয়ার্ড শো করেছিলাম, যেটা হচ্ছে লন্ডন ভিত্তিক আর্টিস্টদের নিয়ে। তো এখন আমি বাংলাদেশে আসছি, আসলে আমার কিছু প্রজেক্ট আছে যেটা নিয়ে আমি কাজ শুরু করেছি অলরেডি। তো আমার ইচ্ছা আছে যে আমি বাংলাদেশ, লন্ডন মিলিয়ে কিছু করার, এবং বাংলাদেশে আমি আমার ইভেনে লাইক লন্ডনে যেটা করতাম যে বড়, বড় কনসার্ট, আমি বাংলাদেশে আসলে এমন প্ল্যান রাখছি যে দেখা যাক কি হয় আপুর পরবর্তীতে। কি কখনো পর্দার সামনে কাজ করার, আপনি তো পর্দার সামনেই কাজ করেন কিন্তু চলচ্চিত্রে কাজ করা, ধরেন এই ইন্টারভিউর পরে আপনি কোনো কারণে ভাইরাল হয়ে গেলেন। তো আপনাকে যদি কেউ প্রপোজ করে যে আপনাকে কাজ করতে হবে অ্যাজ আ হিরোইন বা এটসেট্রা হোয়াটএভার, আপনি কি করতে রাজি নাকি পর্দার পেছনেই কাজ করতে বেশি পছন্দ করবেন? এই কোশ্চেনে আনসার করার জন্য আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। এটা ২০১২-১৩ র দিকে। তখন আমার ১ম আসলে মিডিয়াতে পা রাখা হচ্ছে নাটকের মাধ্যমে। ও আচ্ছা, দ্যাট আচ্ছা। দ্যাট টাইম আমি হচ্ছে ১ম একটা ধারাবাহিকে অনেকদিন কাজ করেছিলাম। এটা এরপরে কিছু টেলিফিল্ম, নাটকে কাজ করা হয়েছিল। বাট এই জায়গাতে আমি আসলে মানে ওই আনন্দটা খুঁজে পাইনি, এবং আমার আব্বু-আম্মু, ফ্যামিলি ওরা আমাকে খুব একটা সাপোর্ট দেয়নি। এরপরে মাঝে তো হচ্ছে পড়ালেখার অনেক প্রেশার চলে আসে, ইউনিভার্সিটি প্রেশার। দেন আমি আম আমার মনে হয় যে আসলে প্রেজেন্টিং এ আসাটাও কিন্তু আমি যে খুব প্ল্যান করে আসি সেটা না। আমার ভালো লাগে। আমি দেখেছি আমি ক্যামেরা পছন্দ করছি। আমি যে এখন যে মাইক্রোফোনে বসে আছি, আমি খুব বেশিদিন এটা থেকে ডিটাচ থাকতে পারি না। তো এই যে ভালো লাগা থেকে না আমি প্রেজেন্টিং এ চলে আসি। আর আমার যে সার্কেল আছে মোটামুটি সবাই আম নাটকে বলেন, মুভিতে বলেন, মানে প্রত্যেকটা জায়গায়, গানে মানে সব জায়গাতেই আছে। তো আমি যে অফার পাই না সেটা না। আমি কিন্তু অফার পেয়ে থাকি যে নাটকের জন্য। আ তাহলে এখন এবার যে দেশে এসেছেন কোনো অফার কি পাওয়া হয়েছে? আ হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা যখন আড্ডাতে বসছি, আমি তো প্রায়ই আড্ডাতে বসে যাই আমার সার্কেলের সাথে, ফ্রেন্ডদের সাথে। তো ওদের সাথে আড্ডাতে বসলে কিন্তু আমাকে বলছে, "এই তুমি একটা ওয়েব সিরিজ করো। এই তুমি এই নাটকটা আসো, আমরা একসাথে কাজ করি।" বাট আমি
আসলে না এই আমার যে জায়গাটা প্রেজেন্টিং এটাকেই ভালোবাসি। এটাতেই থাকতে চাই। আর মিউজিক ভিডিওর অফার পেয়ে আমি গতবার যখন আসছিলাম আমি একটা করেও ছিলাম। আ এই তো দেখাচ্ছে যে আমি হয়তোবা অভিনয়ে যাব না। কারণ অভিনয়ে আমি না আছে যে আপনার নিজের আনন্দটা খুঁজে পাওয়া। আপনি যে কাজে আনন্দ পাবেন না ওটা আপনি কখনো পারফেক্টলি করতে পারবেন না। তো বাংলাদেশে এখন ভালো কিছু সিনেমা মাঝখানে যেরকম একটা সময় গিয়েছিল যে সিনেমার অবস্থা খুব ভালো ছিল না। বাট বর্তমানে কিন্তু বেশ ভালো সিনেমা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের সিনেমা কি দেখা হয়? অফকোর্স আমি লন্ডনে বসে হচ্ছে কারণ এখন কিন্তু এই সুবিধাটা আমরা পাই যে বাংলাদেশে যে মুভিগুলো হচ্ছে এগুলো হচ্ছে লন্ডনে সিনেমা হলগুলোতে হচ্ছে ওরা দেখাচ্ছে, হ্যাঁ? আমি লাস্টে দেখলাম সিয়াম ভাইয়া যে মুভিটা করলো, আই এম সো সরি আমি এখন নামটা ভুলে গেছি। বাচ্চা একটা মেয়ে ছিল পাখি। তো পাখি তো এখন লন্ডনে আছে। ওকে নিয়ে বসেই হচ্ছে মুভিটা দেখা হচ্ছে। সিয়াম ভাইয়া আর বুবলি আপু করেছেন। আই এম রিয়েলি সরি আমি এখন নামটা ভুলে গেছি। তো এবং আমাদের হচ্ছে প্রিয়তমাও দেখা হয়েছে সিনেমা হলে বসে। তো বাংলা ছবি দেখা হচ্ছে এখন। কারণ আপনি যেটা বললেন যে আসলে বাংলা বাংলা ছবির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, গল্প চেঞ্জ হয়েছে এবং আমরা এখন দেখছি আর্টিস্টদের যে আমরা সেই চিরচরায়িত যে ধারাটা ছিল মেকআপ দেয় সে এগুলো থেকে বের হয়ে তাদের মধ্যে কিন্তু নতুনত্ব দেখছি। তো ভালো আপুর লাগছে। বাংলাদেশের কোন নায়ককে আপনার বেশি ভালো লাগে আসলে? সবাই তো এক কথায় শাকিব খানের নাম বলে। কিন্তু আপনার কাছে কাকে ভালো লাগে? কার কাজ ভালো লাগে? বর্তমানে যারা কাজ করছেন? বর্তমানে যারা কাজ করছে সবাই মোটামুটি ভালো করছে। বাট ভালো লাগার ক্ষেত্রে আমি এখনো পড়ে আছি সেই সালমান শাহর ওখানেই। মানে আমার মনে হয় এই আচ্ছা, আচ্ছা। নায়কটা কখনো পুরনো হচ্ছে না, কখনো মানে তার জৌলসটা মানে ক্ষয়ে যাচ্ছে না বা হারিয়ে ফেলছে না। কেন জানি এই মানুষটার মধ্যে আমি এখনো পড়ে আছি। তারপরও বর্তমানে যারা কাজ করছে তাদের মধ্যে থেকে কি কাউকে মানে একটুও ভালো লাগে? যেহেতু সে আসলে আমাদের ছেড়ে চলে সে সবারই আমাদের সবার খুবই প্রিয় একজন মানুষ। কিন্তু তারপরেও আপনার এখন বর্তমানে যারা কাজ করছে তাদের মধ্যে থেকে যদি কারো একজনের আপনার কাকে ভালো লাগে? আ শাকিব খান আপনি যেটা বললেন, উনি অফকোর্স উনি আমাদের সুপারস্টার এবং সে না হলে এতটা সময় ধরে কখনো মিডিয়াকে এভাবে নিজেকে রান করতেন না মিডিয়াতে। তো উনার কাজ তো অফকোর্স উনার এখন যে প্রেজেন্টেশন গুলো নিজেকে যে প্রেজেন্ট করছে এটা চমৎকার। আমার খুবই পছন্দ হচ্ছে এবং সেই সাথে সিয়াম ভাইয়ের কাজও আমার দারুণ লাগছে। আচ্ছা। আপু আমরা চলে যাচ্ছি আপনার আ এক বিষয়ে কথা বলতে। সেটা হচ্ছে আপনার ছোটবেলা কোথায়? মানে বড় হয়েছেন কোথায়? আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলাতে আমি বড় হয়েছি মেইনলি উত্তরাতে। আমি উত্তরাতে আবার দেখা যাচ্ছে যে বিশাল একটা সময় কেটে গেছে এবং এখনো আমি খুব মিস করি। আমার মনে হয় উত্তরার প্রত্যেকটা নিঃশ্বাস-প্রশ্বাস আমি চিনি। ভালো লাগে। আপুর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি লন্ডনেই থেকে যাবেন নাকি বাংলাদেশে চলে আসার কোনো প্ল্যান আছে? আমি অলরেডি ব্রিটিশ। I got ব্রিটিশ পাসপোর্ট লাস্ট ইয়ার। আ যার কারণে যে দেখা যাচ্ছে এখন যে সুবিধাটা আমার আছে আমি চাইলে পৃথিবীর যেকোনো দেশেই আমি থাকতে পারি। আর বাংলাদেশ অফকোর্স আমি সবসময় মিস করি এবং আমার প্ল্যান আছে যে বাংলাদেশে মানে ২ টা দেশ মিলে এখন আমি আসা যাওয়া করব। আচ্ছা। আমরা জানি বাইরে যারা থাকে বাংলাদেশের খাবার খুব মিস করে তারা। আপনি বাংলাদেশের কোন খাবারটা সবথেকে বেশি মিস করেন? আমি একটা ইনফরমেশন দেই। এখন লন্ডনে বিলিভ করবে না সবকিছু পাওয়া যায়। বাংলাদেশ থেকে সবকিছু এবং দেখা যাচ্ছে কচু থেকে শুরু করে, করলা থেকে শুরু করে প্রত্যেকটা খাবার কিন্তু এখন লন্ডনে যাচ্ছে এবং ফ্রোজেন অনেক খাবার যাচ্ছে যেমন ভাপা পিঠা, আমরা যে পুলি পিঠা, আ এরপরে বিভিন্ন রেস্টুরেন্টগুলো হয়েছে যেখানে হচ্ছে চটপটি, ফুচকা বিক্রি করে। বাট টু বি অনেস্ট বাংলাদেশের এখনো আমি ওই টেস্টটা আসলে লন্ডনে পাই না। আমার মনে হয় যে বাংলাদেশের সব খাবার আমি মিস করি। লাইক টং দোকানের হচ্ছে সেই আর মানে রং চা থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া, চটপটি খাওয়া থেকে শুরু করে আমরা হচ্ছে পুরান ঢাকার বিরিয়ানি, তেহেরি সবকিছু আমি মিস করি। আচ্ছা। এবার আসার পরে কি খাওয়া হয়েছে? কি খেয়েছেন? মা কি তৈরি করেছে আপনার জন্য? আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন খাচ্ছি। কারণ আমার আম্মু সারাদিন এত মজার খাবার বানায়। এত মানে ভর্তা বা বিভিন্ন কারি যেগুলো আছে মাছ, মাংসের এগুলো তো অফকোর্স মায়ের হাতে রান্নার উপর তো পৃথিবীতে কিছু হয় না। আমরা সবাই জানি যে আমরা যত বড় রেস্টুরেন্টেই খাই না কেন, আম্মুর হাতে খাবার বেস্ট। আম্মুর হাতে খাবার অনেক খাওয়া হচ্ছে, সেই সাথে অনেক দাওয়াতও খাওয়া হচ্ছে। এরপরে হুট করে চলে যাচ্ছি যেমন আমি লাস্ট উইকেও রাত ১:৩০ ২টার দিকে চলে গেলাম নাজিরা বাজার।
ওখানে গিয়ে আমি তেহরি খেলাম, মজার আরো অনেক কিছু আছে, রাইট? হ্যাঁ, আর বাংলাদেশের পোশাক কতটুকু? আমি অনেককেই দেখেছি যারা প্রবাসী তারা বাংলাদেশ থেকে পোশাক কিনে নিয়ে যায় মানে পরার জন্য। এই ক্ষেত্রে আপনিও কি এরকম করেন নাকি লন্ডন থেকেই কেনা হয় সবকিছু? আচ্ছা, লন্ডনেও তো এখন সবকিছু পাওয়া যাচ্ছে। ওখানে ওখানে অনেক বড়, বড় হচ্ছে মার্কেট হয়েছে। ইন্ডিয়া পাকিস্তানি কাপড় পাওয়া যাচ্ছে। কিন্তু আমি হচ্ছে আসলে মনে প্রাণেই সেই বাংলাদেশী রয়ে গিয়েছি। আমি কিন্তু বাংলাদেশের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামগুলাতে শাড়ি পরি। এবং আমি নিউজ প্রেজেন্টিংও কিন্তু শাড়ি পরেই করি। আমি কখনো অন্য কোনো ড্রেস পরিনি। তো আমার বাংলাদেশ থেকে শাড়ি নেওয়া হয়। বিশেষ করে আমাদের যে ঐতিহ্য আছে, মসলিন আছে, জামদানি আছে বা এরপরে শিপন, জর্জেট এই শাড়িগুলো আমি সবসময় বাংলাদেশ থেকেই নিয়ে থাকি। ইদানিং একটা ট্রেন্ড শুরু হয়েছে। আপনি দেখেছেন কিনা যে বিভিন্ন প্রেজেন্টার আ সেলিব্রিটিদের জামাকাপড়ের দাম জিজ্ঞাসা করে। এই ব্যাপারে আসলে আপনি মানে কি বলতে চান? এই পাবলিকলি কি মানুষের জামাকাপড়ের দাম জিজ্ঞাসা করা আমি কি করব আপনাকে? আপনি আজকে কি পরে এসেছেন? বা আপনার এই পোশাকের দাম কত? আমি কি এটা আপনাকে জিজ্ঞাসা করব? না, তাহলে তো আপনি ওই ধারার হয়ে গেলেন। আসলে এই জিনিসটা দেখেন যে উম আমি আমরা কি মনে করি যে যখন আমরা একজন সেলিব্রিটি আসছে আমাদের কাছে, অফকোর্স তারা হচ্ছে গ্ল্যামারাস আমাদের সবার জন্য, সাধারণ মানুষের জন্য। সে কিন্তু যে সবসময় ব্র্যান্ডের জিনিস পরবে এমন না। সে কিন্তু আম জামাকাপড় কি আপনি হচ্ছে কমফোর্ট যেটা সেটাই কিন্তু আমরা ইউজ করে থাকি। সে হোক হচ্ছে অনেক বড় সুপারস্টার অথবা নরমাল কেউ। সবসময় কিন্তু দেখবেন যে আমার নিজেকে যেটাতে মানাচ্ছে বা আমি যেটাতে কমফোর্ট আমি সেই ড্রেসটাই পরে থাকি। হতে পারে যেটা অনেক বড় ব্র্যান্ড থেকে কেনা অথবা নন ব্র্যান্ড থেকে। যখন আপনি হচ্ছে কাউকে দামটা জিজ্ঞাসা করবেন, তখন কিন্তু আমরা চাইলেও বলতে পারি না যে, "ভাই আমি তো এটা ৳২০০ দিয়ে বা ৳৪০০ দিয়ে নরমাল থেকে নিয়েছি।" তখন কিন্তু সাধারণ মানুষের কাছে আমার ইমেজটা থাকে না। কারণ তাদের কাছে আমরা অন্যরকম। কিন্তু অনেকে কিন্তু বলছেও। সেক্ষেত্রে অনেকে কিন্তু ধরেন দাম যখন জিজ্ঞাসা করছে সাথে, সাথে সে আবার রিপ্লাই করছে যে, "হ্যাঁ, আমি এটা ৳৫,০০,০০০ দিয়ে কিনেছি, ৳২০,০০,০০০ দিয়ে কিনেছি, ৳৩০,০০,০০০ দিয়ে কিনেছি" এবং এটা দেখা যাচ্ছে যে যারা খুব মূল ধারায় কাজ করে তারা পর্যন্ত এটা বলে দিচ্ছে। মানে এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? মানে আপনি তো যেহেতু লন্ডনে অনেকদিন ধরে থাকেন, আমি ওই প্রেক্ষাপটে বলছি আরকি যে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আউটলুকটা কি আসলে এই ব্যাপারে? আমি যে শুরুতেই বললাম যে এটা একটা awkward সিচুয়েশনে একজনকে ফেলা। আপনি আ কারণ আমি আজকে হয়তোবা ৳৫০০ দিয়ে একটা ফর এক্সাম্পল আমি হচ্ছে আজকে এটা ৳৫০০ দিয়ে কিনে নিয়ে আসছি। ওকে? আমার পরা ড্রেসটা। এখন আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ, আমি আজকে আমার এই ড্রেসটার দাম হচ্ছে ৳৫০০ আমি আম নরমাল একটা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি বা আমি এখানে যেমন পপুলার আছে নূরজাহান মার্কেট বলে। ওখান থেকে আমি কিনে নিয়ে আসছি। তখন কি হবে? সাধারণ দর্শকদের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্যতা পাবে না। ওরা চিন্তা করবে, "ও আচ্ছা সে এরকম একটা কম টাকার জিনিস পড়েছে?" তো এক্ষেত্রে কিন্তু নিজের যে জায়গাটাকে ধরে রাখার জন্য তাহলে অনেক আপনি কি সময় মনে করছেন যে গ্রহণযোগ্যতার জন্য পোশাকের দামটা ইম্পোর্টেন্ট? নাকি মানুষের ব্যক্তিত্ব আ ইম্পোর্টেন্ট? এখন সময়টাই আসছে শো অফের। যেটা সত্যি কথা। এখন কিন্তু ব্যক্তিত্বের ওই জায়গা থেকে মানুষ বের হয়ে শো অফটাই বেশি করে থাকে। যার কারণে কিন্তু বলে থাকে যে, "ও আচ্ছা এই ড্রেসটা ৳৫,০০,০০০" এবং এখন কিছু সাংবাদিকরাও হয়েছে আমি যেটা বলে থাকি যে, ব্যাঙের ছাতার মতো কিছু মাথা গজিয়েছেন। তারা কিন্তু ওই জিনিসগুলা পিক করছেন। পিক করে কিন্তু ওই যে ভাইরাল টপিক এ নিয়ে যাচ্ছেন। যে হ্যাঁ, ওই আর্টিস্টটা আজকে ৳৫,০০,০০০ ড্রেস পরে শোতে গেছে। তো এই যে ব্যাপারগুলো আসলে এখানে হচ্ছে যেমন আপনি উপস্থাপিকাও দায়ী, তেমন আমি গেস্টও দায়ী, তেমন হচ্ছে মিডিয়াগুলোও দায়ী। এই মিথ্যাচারের ব্যাপারে। আপু যেটা বলল এটা আসলেই সত্যি আ আমরা সবাই এটা নিয়ে দায়ী। কারণ আমরা সবাই আসলে এখন চাই যে এমন কিছু কথা বলতে যেটা আপনাদেরকে পিক করবে। যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আমাদের এক র‍্যাপিড ফায়ার সেগমেন্টে। এটা খুবই আ উত আ এক্সাইটিং একটা মোমেন্ট সবার জন্যই। আমি দেখি যে মেক্সিমাম গেস্টরাই র‍্যাপিড ফায়ার খেলতে চায় না। আপু আমরা এখন চলে যাব হচ্ছে র‍্যাপিড ফায়ার সেকশনে। ওকে। আমরা কি শুরু করব? হুম, আচ্ছা। সংবাদ নাকি বিনোদন? সংবাদ। ঢাকা নাকি লন্ডন? বেশি ভালোবাসেন কোথায়? অফকোর্স ঢাকাতে। কখনো কি নিজের দেখা সেরা নিউজ প্রেজেন্টার কে? এটা ভেরি টাফ বলা। নিজের নাম তো বলে দিতে পারেন। না, এখনো আমি ওভাবে নিজেকে দেখি না। এক কথায় জান্নাতুল ফেরদৌস তুলি মানে কি? ভীষণ রকমের চাইল্ডিশ, খুব আনন্দপ্রিয় একটা মানুষ।
প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে আমাদের র‍্যাপিড ফায়ার সেগমেন্টটি শেষ। আমরা খুব অল্প প্রশ্নে র‍্যাপিড ফায়ার রেখেছি কারণ আপুর সাথে গল্প করতে এত ভালো লাগছে। আমি র‍্যাপিড ফায়ার করে আমার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আপু, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি লন্ডনে সবকিছু ছেড়ে ঢাকায় চলে আসি? মানে কখনো কি এরকম মনে হয়েছে? কারণ আমি অনেক মানুষের সাথে অনেক সময় কথা বলে দেখেছি যে যারা একেবারে ওখানে চলে যায়, তাদের একটা সময় একটা জীবনের একটা পর্যায়ে এসে মনে হয় যে না, আমি আর প্রবাস জীবন চাই না। আমি চাই আমার ঢাকার জীবন। আমি একটা রানীর মতো লাইফস্টাইল লিড করতে চাই। তো এইটা আসলে আপনার ক্ষেত্রে এই বিষয়টা কিরকম? আচ্ছা, এটা একটু আমাকে এক্সপ্লেইন করতে হবে। আসলে দেখেন, এটা সত্যি। কারণ হচ্ছে কি, হ্যাঁ, আমি ব্রিটিশ হয়ে গিয়েছি। আমার ব্রিটিশ পাসপোর্ট আছে। হয়তোবা পৃথিবীর যে দেশেই যাবো আমাকে ব্রিটিশ হিসেবে ধরা হবে। কিন্তু আমি তো মনে প্রাণে হচ্ছে বাংলাদেশী। বাংলাদেশে আমি বড় হয়েছি। বাংলাদেশের মাটির ঘ্রাণ আমি চিনি, বাতাসের গন্ধ চিনি। এই যে আসার সময় একটা বিশাল ট্রাফিক জ্যাম ঠেলে আমি আসলাম সেটে। এটাকেই আমি ভালোবাসি, এটাকে আমি এনজয় করি। আর রাতে দেখা যাচ্ছে ঘুমাতে যাচ্ছি, বিভিন্ন গাড়ির হর্ন, সাউন্ড আমার কানে আসছে। এটা নিয়ে আমি ঘুমাচ্ছি। কিন্তু লন্ডনটা কি? যে ওখানে হয়তোবা আমি সুস্থভাবে বেঁচে আছি। ওখানে আমার একটা সিকিউরিটি আছে, নিরাপত্তা একটা ব্যবস্থা আছে। আমি রাত ২টা-৩টাতে একা বাসায় আসি হেঁটে অন্ধকার রাস্তায়, বা বিশাল একটা পার্ক, তার মধ্যে দিয়ে একা হেঁটে আসছি। ওখানে আমার একটা নিরাপত্তা আছে। আমি হচ্ছে ভালো খাবার খাচ্ছি, হেলদি সুস্বাস্থ্য খাবার পাচ্ছি। আমি একটা হেলদি লাইফস্টাইল পাচ্ছি। কিন্তু দিন শেষে না, আমি আমার প্রাণটা খুঁজে পাই না। ওখানে হয়তোবা আমার অনেক বড় সার্কেল আছে, অনেকের সাথে আমি চলছি, বিশাল বড় গ্রুপ আছে, সবার সাথে মিশছি। সারাদিন হৈ হৈ রই রই করছি। কিন্তু দিন শেষে না, আমি যে একাই হয়ে যাচ্ছি। তো ওই প্রাণটা কোথাও খুঁজে পাওয়া যায় না। যেটা আমি ঢাকাতে পাই, যেটা আমি বাংলাদেশে পাই। বাংলাদেশে যে ভিতর থেকে যে ভালোবাসাটা সবাই আমাকে দেখাচ্ছে, বা আমি যেটা ফিল করি, ওই ভালোবাসাটা, ওই জায়গাটা না আসলে লন্ডনে পাওয়া যায় না। আমরা এখন শুনি অনেকের কাছে যে লন্ডন হোক, ইউএসএ হোক, যেটাই হোক, বাংলাদেশীদের জন্য এখন খুবই সারভাইভ করা কষ্ট হচ্ছে বা নতুন করে কেউ যদি যেতে চাচ্ছে সেক্ষেত্রে খুব ডিফিকাল্টিজ ফেস করতে হচ্ছে। এবং ইউকের ক্ষেত্রে এটা আরও, যদিও আপনি পাসপোর্ট পেয়ে গিয়েছেন, বাট যারা পাসপোর্ট পাচ্ছে না, ইউকের ক্ষেত্রে এটা খুবই কঠিন একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনি যদি এই ব্যাপারে একটু ডিটেইলে বলতেন। থ্যাংক ইউ। চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন, এবং এটা আমি মনে করি যে মানে টাইম, আ মানে এখন যে সময়টা চলছে এই সময়ের সাথে একদম উপযুক্ত। আসলে ইউ আর ট্রু। কারণ হচ্ছে দেখেন, আমরা বিগত কিছু সময় এটা দেখে আসছি যে ইউকে এবং আমেরিকা, ইউএসএ, তারা এত স্ট্রিক্ট লতে চলে গেছে যে ওরা আসলে কোনো ইমিগ্রেন্টকে আর চাচ্ছে না যে ওদের এখানে সেটেল হোক। লন্ডনে আমি যেটা দেখে থাকি, এটা খুবই দুঃখজনক যে যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে অথবা ওয়ার্ক পারমিটে যাচ্ছে, বা কেয়ারার ভিসা মাঝখানে খুব ছিল, ওনারা ভেবে থাকেন কি, মানে বাংলাদেশে আসলে এক শ্রেণীর মানুষই আছেন, তারা ভেবে থাকেন যে স্বপ্নের লন্ডন। এখানে যাওয়ার সাথে হয়তো আমি পাউন্ড কামাবো। কারণ ১ পাউন্ড সমান বাংলাদেশে হচ্ছে ৳165। তো ওই ধারণাটা পেয়ে থাকে যে, ও আচ্ছা, আমি যাওয়ার সাথে তো লাক্সারিয়াস একটা লাইফে চলে যাব। কিন্তু একদমই সঠিক না। কারণ এখন লাইফ স্টাইল, বা আমরা যেটা বলি যে সারভাইভ করা, এত কস্টলি হয়ে গিয়েছে যে আপনি বাসা ভাড়া থেকে শুরু করে আপনার বাজার খরচ সবকিছু অনেক দাম বেড়ে গেছে। এবং সেই সাথে হচ্ছে জব ক্রাইসিস। আপনার যথেষ্ট জব নেই। আগে মানুষ ক্যাশে জব করতো, এখন ওটাও বন্ধ হয়ে গিয়েছে। কারণ রুলস এত স্ট্রিক্ট হয়েছে, যার কারণে ইউকে গভর্নমেন্ট সবসময় আপনার হচ্ছে বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে। এরপরে যেমন এখন, আগেও ছিল যে আপনি 10 ইয়ার্স রুটে হচ্ছে সেটেলমেন্ট পাওয়া। স্টুডেন্ট যারা যাবে তারা ১০ বছর থাকতে হবে। থাকার পরে তারা হচ্ছে সেটেলমেন্টের জন্য এপ্লাই করতে পারবেন। এবং আহ, এরপরে আরও অনেক প্রসেসিং ছিল। এই ইমিগ্রেশন ভিসা আর স্টুডেন্ট ভিসার যে ব্যাপারটা, এটা কি শুধু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর জন্য এরকম হয়েছে নাকি অন্যান্য কান্ট্রির জন্য? আই মিন, আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব কান্ট্রির ছেলে মেয়েদের জন্য কি এটা বেশি কঠিন? অন্যান্য জায়গার জন্য কি এটা ইজি কিনা?
না, এটা সবার জন্যই রুলসও সবার জন্যই সমান। এখন আপনার বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন অথবা আফ্রিকান কান্ট্রিগুলা বলেন হোয়াটএভার এবং ইউরোপিয়ান যেমন ইউরোপিয়ান যে ব্যাপারটা দাঁড়িয়ে গিয়েছিল যে ব্রেক্সিট করা হয়েছে যে ইউরোপ থেকে আগে সবাই অনায়াসে ইউরোপ পাসপোর্ট যাদের ছিল, ইউরোপিয়ান পাসপোর্ট তারা খুব ইজিলি ইউকেতে ঢুকতে পারতো এবং তারা থেকে যেতে পারতো এবং তারা দেখা যাচ্ছে সুযোগ সুবিধা যেটা আছে এটা ইউকে এবং ইউরোপের দুটো সুযোগ সুবিধাই তারা গ্রহণ করতে পারতো। বাট এখন এত স্ট্রিক্ট করে ফেলেছে যে আপনি চাইলেই আর এসে ওখানে সেটেল হতে পারবেন না। আচ্ছা। তাহলে বলা যাচ্ছে যে উনার গভর্নমেন্ট যে লটা সেটাই আসলে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। তাহলে যারা নতুন যেতে চাচ্ছে, যারা খুব ডেসপারেটলি চাচ্ছে যে না আমাকে বিদেশে সেটেল হতেই হবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মানে তারা তাহলে কিভাবে যেতে পারে বা কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে তাদের জন্য সহজ হবে? আসলে দেখেন যে আপনি আমি সবাই কিন্তু আমরা যেতে পারবো কিন্তু হচ্ছে আপনার লিগ্যাল ওয়েতে। এখন স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু যাচ্ছে, বাট আপনার যে ব্যাপারটা যে আপনি স্টাডি করতে যাবেন ওইটা মাথায় রাখলে হবে না যে আমি যাব নিজে ইনকাম করব নিজে মানে পড়ালেখার যে কস্ট এটা ফুলফিল করব, দেন আমার যে লিভিং কস্ট এটাও আমি ফুলফিল করব, এটার আর সুযোগ নেই। এখন আপনার হচ্ছে অফকোর্স আপনি স্টুডেন্ট হিসেবে যদি যান ওয়ার্ক পারমিট অনেকটা আপ করে ফেলেছে। এখন এটা খুব মানে একদমই ভিসা দিচ্ছে না। সবসময় ভিসা রিজেক্ট করছে। বাট স্টুডেন্ট ভিসাতে যেটা করতে হবে যে আপনাকে অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা নিতে হবে। যে আপনার বাবার কারণ আপনি দেখাচ্ছেন যে আপনার ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট আছে। আপনি কিন্তু ওখানে গিয়ে আপনি সারভাইভ করতে পারবেন। টিউশন ফি আপনার কোনো সমস্যা হবে না। তো এটা দেখিয়ে যখন আপনি যাচ্ছেন তো সেক্ষেত্রে তো আপনাকে অফকোর্স একটা আম এটাকে মেইনটেইন করতে হবে। এবং ওখানে তো আপনি চাইলেও তো ফুল টাইম কাজ করতে পারবেন না। স্টুডেন্টের জন্য আপনার উইকলি 20 আওয়ার্স কাজের পারমিশন আছে। ওটাই আপনাকে করতে হবে। আর ওই কাজটা করে যেটা হবে যে আপনি হয়তো খুব কষ্ট করে আপনার লিভিং কস্টটা হচ্ছে ফুলফিল করতে পারলেন। কিন্তু আপনার স্টুডেন্টের যে ফাইন্যান্স এটাকে আপনার বাংলাদেশ থেকে নিতে হবে। আর এখানে যেহেতু হচ্ছে এখন অনেক স্ট্রিক্ট করে দিয়েছে, আমার মনে হয় সেটেলমেন্ট অনেক কঠিন। সেক্ষেত্রে পড়ালেখা শেষ করে হয়তোবা তাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। আচ্ছা। প্রিয় দর্শক আমরা আপুর কাছ থেকে শুনলাম আসলে কিভাবে। তো যারা নতুন লন্ডনে যদি যেতে চান বা সেটেল হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপুর কথাগুলো হয়তোবা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আমরা শেষ করতে চাচ্ছি আমাদের আজকের এই আড্ডা। যদিও আড্ডা শেষ করতে ইচ্ছে করে না কিন্তু তবুও তো শেষ করতেই হবে। শেষ তো একটা থাকেই। আ আপু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আপনি চমৎকার উপস্থাপনা করেছেন। আমার খুবই ভালো লেগেছে এবং যে কোয়েশ্চেনগুলো আজকে আসলে করেছেন এটা সময় উপযোগী, সময় উপযুক্ত আমার কাছে মনে হয়েছে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক আপনারাই আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আপনাদের জন্যই আমরা তৈরি হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এখন বর্তমান যে সময়টা আসছে সেটা হচ্ছে খুব ভাইরাল ভিউ কামানোর সময়। দেখা যাচ্ছে বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর আ মানে খুব সহজে খুব কম সময়ের মধ্যে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে। তো আপনারা একটু নিজেদেরকে সচেতন করবেন, সুস্থ ধারার সাথে থাকবেন, সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন এবং ভুল খবরে, ভুল নিউজে বিভ্রান্তি হবেন না। এবং এই যে আ মানে বিভ্রান্তি হয়ে অনেক মানুষের কিন্তু জীবন নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন মিথ্যা খবরে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপু। আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনি কষ্ট করে আ এসেছেন আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা আমাদের আজকের বিনোদন প্লাসের আড্ডা তুলিকা আপুর সাথে আমরা শেষ করছি আমাদের তুলিকা আপু রাইট? তুলি আচ্ছা। আ প্রিয় দর্শক আমাদের আজকের এই বিনোদন প্লাস আড্ডা তুলি আপুর সাথে আমরা শেষ করছি। আমাদের এই আড্ডা আপনাদের কেমন লাগলো? পরবর্তীতে আপনারা কেমন গেস্ট বা কাকে দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।